ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স এন্ড ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব ইউনিট ফার্স্ট ইউনিটের এবং চ্যাপ্টার 2 এর একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি। বলতে পারো এটাই এই চ্যাপ্টারের লাস্ট টপিক। ঠিক আছে, তো টপিকটার নাম হচ্ছে গাউসের সূত্র এবং তার প্রয়োগ। ঠিক আছে, তো গাউসের সূত্র নিয়ে আলোচনা করার আগে আমাদের কয়েকটা রাশি সম্বন্ধে ভালো করে জানতে হবে, যে রাশিগুলো গাউসের সূত্রের সঙ্গে খুবই রিলেটেড। ঠিক আছে, সেই রাশিগুলো নিয়ে আগে আমি আলোচনা করছি, তারপরে গাউসের সূত্রের মেন স্টেটমেন্টে বা প্রমাণে আসবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে আজকের টপিক গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য ও তার প্রয়োগ। এটাই এই চ্যাপ্টারের শেষ একদম টপিক। তবে এটা হয়তো একটা ভিডিওতে আমাদের কমপ্লিট হবে না। আজকে আমরা গাউসের সূত্র সম্বন্ধীয় কয়েকটা রাশি নিয়ে পড়বো, আর গাউসের সূত্রের প্রমাণটা হয়তো পড়বো এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা গাউসের সূত্রের কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো চলো তাহলে প্রথমেই আমরা যে রাশিটা এখানে শিখবো সেটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্র ভেক্টর, সারফেস ভেক্টর বা বলতে পারো এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর, আচ্ছা দেখো এই জিনিসটা কি। আমরা মোটামুটি এতদিন বহু জ্যামিতিক আকৃতিযুক্ত বস্তুর ক্ষেত্রফল ম্যাথে নির্ণয় করেছি ছোটবেলা থেকে। যেমন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তো বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি ও বিশিষ্ট বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমরা ছোট থেকেই শিখে আসছি। কিন্তু আজকে দেখো এখানে যেটা হেডিং করেছি ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টরকে ভালো মানে টোটাল ফুল ফর্মে বলতে গেলে আমরা বলবো ক্ষেত্রফল ভেক্টর। ঠিক আছে, ক্ষেত্র মানেই ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফলকে এখানে দেখো একটা ভেক্টর হিসেবে ট্রিট করা হবে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা এতদিন ক্ষেত্রফলে দেখো যখন ক্ষেত্রফলকে আমি একটা ভেক্টর হিসেবে ট্রিট করব, তার মানে ক্ষেত্রফলের একটা মান, তার সঙ্গে সঙ্গে একটা অভিমুখ থাকবে। ঠিক আছে, এতদিন আমরা শুধুমাত্র ক্ষেত্রফলকে স্কেলার হিসেবেই চিন্তা করতাম। মানে ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে অনলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার কোনো ডিরেকশন ছিল না বা ডিরেকশন জানার প্রয়োজনও হয়নি। কিন্তু আজকে আমরা ক্ষেত্রফলকে বা গাউসের সূত্র পড়ার সময় ক্ষেত্রফলকে আমরা কি হিসেবে ট্রিট করব? অলওয়েজ একটা ভেক্টর রাশি হিসেবে ট্রিট করব। ঠিক আছে, তো দেখে নিই ক্ষেত্রফলকে যদি ভেক্টর রাশি হিসেবে আমরা ট্রিট করি, ভেক্টর রাশি মানে তার একটা অভিমুখ থাকবে। তাহলে ক্ষেত্রফল যদি ভেক্টর হয় তার অভিমুখটা কোন দিকে হবে? মান বের করার ফর্মুলা আমরা জানি, কিন্তু ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হবে? ঠিক আছে, দেখো আমি যদি এরকম ধরি, ধরো আচ্ছা ধরো এই বোর্ডটার ওপর আমি একটা ছোট্ট অংশ বা ছোট্ট ক্ষেত্রফল আঁকছি। দেখো এটা একটা আয়তকার ক্ষেত্র। ঠিক আছে, এই তলটা বা এই আয়তকার ক্ষেত্রটা যেহেতু আমি বোর্ডের তলের ওপর এঁকেছি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি ধরে নিই এস, বা যদি এরকম ভাবে বলি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে তোমরা সবাই জানো এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ ইন্টু বি। কিন্তু এটা তো গেল ক্ষেত্রফলের মান। কিন্তু আমি আজকে বললাম যে ক্ষেত্রফলকে আমরা কি হিসেবে ধরবো? ক্ষেত্রফলকে আমরা একটা ভেক্টর হিসেবে ধরবো। তাহলে যদি ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে ধরি, তাহলে মানের সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলের একটা অভিমুখ বলতে হবে। অভিমুখটা কোন দিকে হবে? খুব ভালো করে লক্ষ্য করো, ক্ষেত্রফল যে তলটাকে নির্দেশ করছে ক্ষেত্রফলের অভিমুখ হবে সবসময় সেই তলের সঙ্গে লম্ব দিকে। অর্থাৎ যেহেতু এখানে আয়তক্ষেত্রটা আমরা বোর্ডের তলে এঁকেছি,
তাহলে দেখো আয়তক্ষেত্রটার লম্ব দিক বা আয়তক্ষেত্রের তলটার লম্ব দিক কোন দিকটা হবে? বোর্ডের তলের সঙ্গে আমি যদি কোনো একটা লম্ব আঁকি, এই লম্বটা দেখো ক্ষেত্রফলের তলের সঙ্গেও কিভাবে আছে, ক্ষেত্রফলের তলের সঙ্গেও লম্ব ভাবে আছে। তাহলে আমরা বলতে পারি এই পেনটার ডিরেকশন বা এই পেনটা যেভাবে আছে সেই ডিরেকশনটাই কাকে নির্দেশ করছে? এই ক্ষেত্রফলটার অভিমুখকে নির্দেশ করছে। আমি যদি ধরে নিই এই পেনের অভিমুখের একটা একক ভেক্টর এন ক্যাপ, আমি অন্যভাবেও ছবিটা আঁকবো, এই পেনের অভিমুখের একক ভেক্টর যদি আমি ধরে নিই এন ক্যাপ, অর্থাৎ ক্ষেত্রফলটার ডিরেকশন কোন দিকে হবে? ওই এন ক্যাপ ভেক্টরের অভিমুখে। তার মানে ক্ষেত্রফল লেখার সময় আমরা এখন থেকে কিভাবে লিখবো? তার মান ইন্টু একক ভেক্টর। একক ভেক্টরটা কি? যেটাকে আমরা ধরলাম এন ক্যাপ, যার ডিরেকশন ক্ষেত্রফলের তল ভেদ করে লম্ব দিকে, সেটা বাইরের দিকে হোক বা ভেতরের দিকে হোক, ক্ষেত্রফলের তলের সঙ্গে লম্ব দিকের ভেক্টরটাই হবে এই ক্ষেত্রফলের ডিরেকশন ভেক্টর। ঠিক আছে, চলো এবার এটাকে একটু অন্যভাবে আমি আঁকি বোঝার সুবিধার্থে। ধরো ক্ষেত্রফলটাকে আমি এইভাবে অনুভূমিক ভাবে আঁকছি। এটা ধরো আয়তক্ষেত্রাকার তলটা, ঠিক আছে, ক্ষেত্রফলের মান ধরো এস। এই ক্ষেত্রফল যেহেতু যদি ধরে নিই এই ক্ষেত্রফলটা অনুভূমিক ভাবে আসে, তাহলে এই ক্ষেত্রফলের লম্ব দিক কোন দিকে হবে? দেখো এই ডিরেকশনে, ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে এন ক্যাপ, মানে ক্ষেত্রফলের তলের সঙ্গে লম্ব দিকের একক ভেক্টর। তাহলে দেখো এই যে ক্ষেত্রফল আমরা এখানে এঁকেছি, এই ক্ষেত্রফল ভেক্টরটার মান কত হবে? এস ইকুয়ালস টু ক্ষেত্রফলের মান ইন্টু ক্ষেত্রফলের অভিমুখের একক ভেক্টর এস ইন্টু এন ক্যাপ। তাহলে দেখো আমরা ক্ষেত্রফলকে এইভাবে ডিনোট করব, যে কোনো ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসেবে লিখবো, সেই ভেক্টর সমান ক্ষেত্রফলের মান ইন্টু ক্ষেত্রফলের তলের লম্ব দিকের একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টরটা খুব ভালো করে ডিরেকশনটা লক্ষ্য করবে, অলওয়েজ সেটা ক্ষেত্রফল যে তলকে নির্দেশ করছে সেই তলের সঙ্গে লম্ব ভাবে থাকে। আমি যদি আরেকটা বস্তু নিয়ে আলোচনা করি, ধরো একটা গোলক, ঠিক আছে, যদি গোলকের এই অংশে আমি একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করি ডিএস, দেখো এই তলের লম্ব দিক এই ডিরেকশন, ঠিক আছে, এইখানে আমি যদি একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করি, এই তলের লম্ব দিকটা দেখো এই ডিরেকশনে আছে। কিন্তু যদি আমি ডিএস তলটা এই জায়গায় কল্পনা করতাম, দেখো ডিএস ক্ষেত্রফলটা যদি এখানে কল্পনা করতাম, ডিএস ডিএস মানে হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা যদি এস হয়, ডিএস নির্দেশ করছে ক্ষেত্রফলের একটা ক্ষুদ্র পার্টকে। তোমরা ডিফারেন্সিয়াল অংশে একটুখানি এই ডি নিয়ে শিখেছো, ক্লাস 11-এও ছিল। তাহলে ডিএস মানে হচ্ছে এস এর একটা ক্ষুদ্র মান, যে মানটা প্রায় জিরোর কাছাকাছি, খুব ক্ষুদ্র। তাহলে এখানে ডিএস একটা ক্ষেত্রফল, খুব ক্ষুদ্র একটা ক্ষেত্রফল কল্পনা করেছি, যার ডিরেকশন এই ডিরেকশনে। কিন্তু ডিএসটা যদি এখানে কল্পনা না করে এখানে কল্পনা করতাম, তখন দেখো এন ক্যাপের ডিরেকশনটা আর এই দিকে হতো না, তখন ডিরেকশনটা দেখো এই ডিরেকশনে হয়ে যেত। তার মানে আমি বলতে পারি এক্ষেত্রে যে ডিএস ভেক্টরগুলো আসছে, সেই ডিএস ভেক্টরগুলোর অভিমুখ বিভিন্ন স্থানে বিভিন্ন দিকে হয়ে যাচ্ছে। এখানে অভিমুখ এই দিকে, এটা ধরো n1, এটা n2, তাহলে ডিএস ইন্টু n2 ক্যাপ। তার মানে ডিএস ভেক্টরগুলোর অভিমুখ বিভিন্ন স্থানে বিভিন্ন দিকে হচ্ছে। এখানে যদি ডিএস কল্পনা করি, তাহলে তার অভিমুখ হবে এই দিকে n3 ক্যাপ। তাহলে এখানে ডিএস ভেক্টর সমান হবে ডিএস মান ইন্টু একক ভেক্টর। তাহলে একটা গোলকের ক্ষেত্রে, সমতলের ক্ষেত্রে দেখো যে কোনো জায়গায় লম্ব টানলেই একই দিকে হচ্ছিল, তলের লম্বটা একই দিকে ছিল। কিন্তু গোলকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ক্ষেত্রফলের লম্ব দিক বিভিন্ন দিকে হয়ে যাচ্ছে, সেই জন্য বিভিন্ন দিকের একক ভেক্টর বা বিভিন্ন দিকে ক্ষেত্রফলের ডিরেকশনও বিভিন্ন রকম হচ্ছে। আচ্ছা, আমি যদি এই টোটাল সারফেসটা, টোটাল তলের মান কত ধরেছিলাম? এস। আচ্ছা, টোটাল সারফেসটার মান তাহলে কত হবে? টোটাল ভেক্টর এস ইকুয়ালস টু ছোট ছোট ডিএস ভেক্টর গুলোকে আমি যদি ভেক্টরিক্যালি যোগ করে দিই, তাহলে আমরা টোটাল এস ক্ষেত্রফল পাবো। তাহলে এস ক্ষেত্রফল মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএস ভেক্টর, ঠিক আছে।
ইন্টিগ্রেশন অফ ডিএস মানে সেটাকে আমরা লিখতে পারি, ডিএস কে ভাঙলে কত লিখতে পারি, মান ইন্টু একক ভেক্টর। তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে ডিএস গুলোর যোগ। যেহেতু ক্ষেত্রফলটা কন্টিনিউয়াস একটা মিডিয়াম, সেই জন্য আমরা সামেশন না লিখে তার জায়গায় ইন্টিগ্রেশন লিখতে পেরেছি। তো যাই হোক, তাহলে এস ভেক্টরকে আমরা এইভাবে ডিনোট করব। টোটাল একটা তলের ওপর যদি, বা একটা তলের ক্ষেত্র ভেক্টরকে আমরা এইরকম একটা এক্সপ্রেশনের সাহায্যে এখানে ডিনোট করব। এখানে আরেকটু দেখে নাও, এই যে আমরা গোলকের তলটা এঁকেছিলাম, এই তলটা কিন্তু একটা বদ্ধ তল। বদ্ধ তল কাকে বলবো? যে তল বা যে ক্ষেত্রফল একটা অংশকে আবদ্ধ করে রাখবে। এখানে দেখো, এখানে আয়তক্ষেত্রটা কিন্তু কোনো অংশকে আবদ্ধ করে নেই, কিন্তু এখানে গোলকের তলটা একটা অংশকে আবদ্ধ করে রেখেছে। তো যখন কোনো তল কিছু একটা অংশকে ঘিরে থাকবে, তখন সেই তলটা অবশ্যই ক্লোজ সারফেস অর্থাৎ বদ্ধ তল হবে। তো যখন আমরা বদ্ধ তলের ওপর ইন্টিগ্রেশন করব, তখন কিন্তু আমাকে এই রকম একটা সিম্বল দিতে হবে। ইন্টিগ্রেশন ছিল অ্যাকচুয়ালি এটা ডিএস ইন্টু এন ক্যাপ, যেহেতু তলটা ক্লোজ সারফেস, সেই জন্য আমাকে ইন্টিগ্রেশনে এইরকম একটা সিম্বল দিতে হবে। এই সিম্বলটা বোঝা যাচ্ছে, এই সিম্বলটা দ্বারা বোঝাচ্ছে এইখানে যে ক্ষেত্রফলের উপর ইন্টিগ্রেশনটা হয়েছে সেই ক্ষেত্রফলটা একটা বদ্ধ ক্ষেত্রফল। কেন আমি এই ক্লোজ সারফেস নিয়ে আলোচনা করলাম? কারণ গাউসের সূত্র পড়ার সময় বা গাউসের সূত্রে আমরা যে তলগুলো নিয়ে আলোচনা করব, বেশিরভাগই আমরা দেখবো কিন্তু বদ্ধ তল। সেই জন্য আমরা এই ফর্মুলাটা একটু বলে দিলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্র ভেক্টর ব্যাপারটা ক্লিয়ার হলো। চলো, এরপরে আমরা নেক্সট যে রাশিটা শিখবো, আমি প্রথমেই বলেছি কয়েকটা রাশি শেখার পর আমরা মূল গাউসের উপপাদ্যে যাব। ঠিক আছে, তো একটা রাশি শিখলাম, এরপরে আমরা আরেকটা রাশি শিখবো যেটা খুব ইম্পর্টেন্ট বলতে পারো, যেটার নাম হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। চলো, তাহলে এবার আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তড়িৎ ফ্লাক্স। খুব ইম্পর্টেন্ট একটা রাশি। এই ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা ডিনোট করব। এটা একটা স্কেলার রাশি, সেই জন্য ভেক্টর সাইন হবে না। ঠিক আছে, প্রথমেই বলে দিলাম। দেখো, তড়িৎ ফ্লাক্স ব্যাপারটা কি, খুব ভালো করে দেখো। আচ্ছা, আমরা এর আগের ভিডিওতেই তড়িৎ বলরেখার বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করেছিলাম। যদি আমি এখানে ধরো একটা আধানকে রাখলাম, প্লাস কিউ আধান, ঠিক আছে, এই প্লাস কিউ আধানকে কেন্দ্র করে, আচ্ছা প্লাস কিউ আধানের জন্য বলরেখাগুলো কিরকম ছিল? একটা সিঙ্গেল পজিটিভ আধানের জন্য বলরেখাগুলো এরকম একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল, বলরেখাগুলো এইভাবে ছিল। আচ্ছা দেখো, আমরা যদি প্লাস কিউ আধানকে কেন্দ্র করে একটা বদ্ধ তল কল্পনা করি, একটা ক্লোজ সারফেস যদি প্লাস কিউ আধানকে কেন্দ্র করে কল্পনা করি, এই সারফেসটার মান যদি আমি ধরে নিই এস, দেখো তো টোটাল এই প্লাস কিউ আধান থেকে যত বলরেখা নির্গত হয়েছে, সমস্ত বলরেখাগুলোই এস ক্ষেত্রফলকে ছেদ করে নির্গত হয়েছে। প্রত্যেকটা বলরেখাই এস ক্ষেত্রফলকে ছেদ করে বাইরে নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো একটা বদ্ধ তলের মধ্য দিয়ে
যতগুলো বলরেখা নির্গত হচ্ছে সেই বলরেখার সংখ্যাকেই আমরা বলবো ফ্লাক্স। ভালো করে আরেকবার শোনো, যদি আমি এখানে একটা ছোট্ট টোটাল ক্ষেত্রফলের মান ছিল এস, আমি যদি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল ডিএস কল্পনা করি, ডিএস ক্ষেত্রফল যদি কল্পনা করি, দেখো ডিএস ক্ষেত্রফলকে আরো কয়েকটা বলরেখা যদি আমি এখানে আঁকি এইভাবে, দেখো এই ডিএস ক্ষেত্রফলকে অতিক্রম করে ব্লু কালারের বলরেখাগুলো প্রত্যেকেই যাচ্ছে। তাহলে এই ডিএস ক্ষেত্রফলকে অতিক্রম করে গুণে দেখো তো কাউন্ট করে কটা বলরেখা যাচ্ছে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অর্থাৎ ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে 6। তার মানে আমরা বলবো এখানে ফ্লাক্সের মান হচ্ছে 6। খুব সহজ ভাষায় উদাহরণটা দিলাম। তাহলে ফ্লাক্স মানে কি, কোনো একটা ক্ষেত্রফলকে অতিক্রম করে টোটাল, সেটা বদ্ধ ক্ষেত্রফল হোক বা সেটা মুক্ত ক্ষেত্রফল হোক, যে কোনো ক্ষেত্রফলকে অতিক্রম করে যতগুলো বলরেখা লম্বভাবে যাবে সেই সংখ্যাটাকেই আমরা কি বলবো, ফ্লাক্স। এবার লম্বভাবে কথাটা কেন বললাম সেটা একটু পরে দেখাচ্ছি, বা সেটা পরে এক্সপ্রেশন বোঝানোর সময় বলবো, ঠিক আছে? তাহলে মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারলে যে কোনো একটা ক্ষেত্রফলকে অতিক্রম করে যতগুলো বলরেখা যাবে সেই সংখ্যাটাকেই আমরা বলবো ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? চলো এবার ফ্লাক্সের ক্যালকুলেশনে যাই। আচ্ছা দেখো, ধরো এইরকম দিকে কিছু তড়িৎ বলরেখা গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ বলরেখা ই এর ডিরেকশন, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি ধরলাম ই, এবং বুঝতেই পারছো যেহেতু বলরেখাগুলো এখানে সমান তরাল এবং সমদূরবর্তী, আমি ধরে নিতে পারি এখানে তড়িৎ ক্ষেত্রটা সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবার দেখো আমি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল অঙ্কন করছি, যে ক্ষেত্রফলটার মান আমি ধরলাম ডিএস, ঠিক আছে? আমি এর আগেই বললাম ক্ষেত্রফলকে আমরা একটা ভেক্টর রাশি হিসেবে ট্রিট করব এই টপিকে। তাহলে ক্ষেত্রফলকে যদি ভেক্টর রাশি হিসেবে ট্রিট করি তার একটা ডিরেকশন দিতে হবে। আমি আগেই বলেছি ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে ক্ষেত্রফলের তলের সঙ্গে লম্ব দিক, অর্থাৎ এটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা দেখো, ই ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ই ভেক্টরটা, এটা যদি ই ভেক্টরের ডিরেকশন হয়, দেখো ই ভেক্টরটা এন ক্যাপের সঙ্গে একটা কোণ করছে, এই কোণটাকে আমরা বললাম থিটা। তাহলে বলো ই ভেক্টরের এন ক্যাপের দিকে অর্থাৎ ক্ষেত্রফলের লম্ব দিকে ই ভেক্টরের উপাংশ কত হবে? তোমরা সবাই জানো যার সঙ্গে থিটা কোণ করে থাকে সেই দিকে উপাংশ হয় cos থিটা। তাহলে এই দিকে ই ভেক্টরের উপাংশ কত হবে? ই cos থিটা, ঠিক আছে? তাহলে বলো ক্ষেত্রফলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে ই cos থিটা। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা অংশ, যেটা হচ্ছে তড়িৎ বলরেখা বোঝানোর সময় আমরা বলেছিলাম একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাবে সেটাই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ই। তার মানে যদি কোনো স্থানে আমি একটা একক ক্ষেত্রফল চিন্তা করি, এটা যদি একটা একক ক্ষেত্রফল হয়, এই একক ক্ষেত্রফলকে অতিক্রম করে যতগুলো বলরেখা যাবে সেই বলরেখার সংখ্যাকেই আমরা কি বলেছিলাম? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ই। তার মানে যদি এই ক্ষেত্রফলটা একক হয়, এই ক্ষেত্রফলকে অতিক্রম করে কতগুলো বলরেখা যাচ্ছে? ই সংখ্যক, কারণ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো।
একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে সেটাই হচ্ছে ই বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এই ক্ষেত্রফলটা যদি একক ক্ষেত্রফল হতো এর মধ্যে দিয়ে কটা বলরেখা যেত? ই সংখ্যক। কিন্তু এই ক্ষেত্রফলটার মান আমরা কত ধরেছি? ডিএস। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা যদি ই হয়, ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে? ই ইন্টু ডিএস। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এর সঙ্গে একটু অ্যাড করি, ডিএস ক্ষেত্রফলের লম্ব দিকে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। দেখো, ডিএস ক্ষেত্রফলের লম্ব দিকে প্রাবল্যের উপাংশ কত ছিল? ই কস থিটা। তাহলে ডিএস ক্ষেত্রফলের লম্ব দিকে একক ক্ষেত্রফলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ই কস থিটা। এখানে শুধু আমরা এই কথাটা অ্যাড করেছি, লম্ব দিকে। লম্ব দিকে যখনই অ্যাড করছি তখন আমার সঙ্গে সঙ্গে কস থিটা অংশটা চলে আসছে। তাহলে ডিএস ক্ষেত্রফলের লম্ব দিকে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে ই কস থিটা। তাহলে ডিএস ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে টোটাল অতিক্রান্ত বলরেখার সংখ্যা ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত হবে? অতিক্রান্ত বলরেখার সংখ্যা ই কস থিটা। এটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব দিকে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। যেহেতু আমরা এটা ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্ণয় করছি, তাহলে অতিক্রান্ত বলরেখার সময় ই কস থিটা ইন্টু ডিএস। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মড অফ ই ডট ডিএস ভেক্টর। ঠিক আছে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে এই ফর্মটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এইটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের এক্সপ্রেশন। কারণ ফ্লাক্স মানেই আমি বলেছি কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকেই আমি বলেছি তড়িৎ ফ্লাক্স। তাহলে এইটা আমরা যেটা ক্যালকুলেশন করে বের করলাম সেটা ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেই জন্য ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ইকুয়ালস টু, তাহলে এটা চলে আসছে। ঠিক আছে, এবার যেহেতু তোমার ই ডট ডিএস দিলেও হবে, কারণ ডট প্রোডাক্ট করলে প্রোডাক্টটা বা রেজাল্টটা একটা স্কেলারই আসে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে ফ্লাক্সের এক্সপ্রেশন। আচ্ছা বলো তো, আমি যদি এরকম ধরতাম যে ডিএস ক্ষেত্রফলটা টোটাল একটা বড় ক্ষেত্রফলের অংশ, টোটাল এস ক্ষেত্রফলের একটা ছোট্ট অংশ ডিএস, তাহলে টোটাল এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? ফাই ইকুয়ালস টু ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ডি ফাই। তাহলে টোটাল এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কি হবে? আমি অসংখ্য ডিএক্স অংশে ভেঙে নেব টোটাল এস ক্ষেত্রফলকে। প্রত্যেকটা ডিএস অংশের জন্য অতিক্রান্ত ফ্লাক্স একটা করে ডিফাই পাবো। তাহলে সমস্ত দিকের ডিফাই গুলোকে যোগ করলে টোটাল এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্স পাবো। তাহলে ফাই সমান ইন্টিগ্রেশন অফ ডিফাই, তার মানে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, বা এটাকে এইভাবেও লিখতে পারো, ই এন বা ই ডট এন ক্যাপ ইন্টু ডিএস, এইভাবেও এটাকে লিখতে পারো, যেভাবে ইচ্ছা লিখতে পারো। তো এটা হচ্ছে মোট একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। ক্ষেত্রফলটা কত এখানে? টোটাল এস ক্ষেত্রফল। এবার দেখো, আমি আগেই বলেছি যেহেতু এখানে ক্ষেত্রফলটা একটা বদ্ধ ক্ষেত্রফল, তাহলে আমরা মোট ফ্লাক্সটাকে এইভাবে লিখবো, ফাই ইকুয়ালস টু বদ্ধ ক্ষেত্রফল সমাকলন। এই ইন্টিগ্রেশনটা যেহেতু একটা বদ্ধ ক্ষেত্রফলের উপর হচ্ছে, সেই জন্য এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলবো বদ্ধ ক্ষেত্রফল সমাকলন বা ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। তো যাই হোক, তাহলে বদ্ধ ক্ষেত্রফল সমাকলন, যেহেতু এস ক্ষেত্রফলটা এখানে যেটা নিয়েছি আমরা সেটা একটা বদ্ধ ক্ষেত্রফল,
তাহলে এস ইকুয়ালস টু কত আসছে, ই ডট এন ক্যাপ ইন্টু ডিএস। এটাই হচ্ছে ফ্লাক্সের এক্সপ্রেশন। এবার আমরা ফ্লাক্সের একক আর মাত্রা, খুব ইম্পর্টেন্ট একটা রাশি এই ফ্লাক্স, এই ফ্লাক্সের আমরা একক আর মাত্রা নিয়ে আলোচনা করছি। ফ্লাক্সের একক ও মাত্রা প্রথমে আমরা করব সিজিএস একক। দেখো ফ্লাক্সের এক্সপ্রেশন কত পেয়েছি, ফাই ইকুয়ালস টু ই ডিএস কস থিটা। তাহলে সিজিএস একক কি হবে, ই এর মান কত ছিল বা ই এর একক কত ছিল, ই এর একক ছিল ডাইন পার সেন্টিমিটার। ঠিক আছে, ই এর একক ছিল ডাইন পার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সরি ডাইন পার ইএসইউ আধান ইন্টু ডিএস মানে ক্ষেত্রফল, তাহলে সেন্টিমিটার স্কোয়ার ইন্টু কস থিটার তো কোনো একক নেই, এককহীন, তাহলে কত চলে আসছে, ফাই এর একক ডাইন পার ইএসইউ ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এসআইতে কত আসবে এই এককটা, আমি আর একটা একক নিয়ে আলোচনা করব একটু পরেই। আচ্ছা এসআইতে কত আসবে, এসআইতে ডাইনের জায়গায় নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এবার আমরা করব মাত্রা। দেখো মাত্রা কত হবে, ফাই ইকুয়ালস টু ই ডিএস কস থিটা। তাহলে ফাই এর মাত্রা, ই এর মাত্রা কত ছিল, ই মানে ছিল এফ বাই কিউ, ডিএস মানে হচ্ছে এল স্কোয়ার, লিখে দিলাম একদম, কস থিটার কোনো মাত্রা নেই, এফ এর মাত্রা এম এল টি মাইনাস টু, আধানের মাত্রা আই টি ইন্টু এল স্কোয়ার। তাহলে কত আসছে দেখো, একদম করে দিই, এম এল এল স্কোয়ার মানে এল কিউব টি মাইনাস টু, নিচে থেকে আর একটা উঠছে তাহলে টি মাইনাস থ্রি, আর আই ওপরে উঠলে আই মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা গেল তড়িৎ ফ্লাক্সের মাত্রা। ঠিক আছে, চলো এবার আমি প্রথমেই বলেছিলাম যে তড়িৎ ফ্লাক্সের আর একটা একক নিয়ে আলোচনা করব, যে এককটা খুব কাজে লাগে। দেখো এই দিকটা আমি মুছে দিচ্ছি, দেখো তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে ফাই ইকুয়ালস টু বা ডি ফাই ইকুয়ালস টু আমরা পেয়েছি ই ইন্টু ডিএস। ঠিক আছে, আচ্ছা দেখো ই এর আমরা দুটো একক শিখেছিলাম, সিজিএস পদ্ধতিতে একটা একক এসেছিল আমাদের, এসআইটাই শুধু করো, সিজিএসটা না করলেও হবে। এসআই পদ্ধতি একটা একক আমাদের এসেছিল ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, আর ক্ষেত্রফলের একক তো মিটার স্কোয়ার, কস থিটার কোনো একক নেই। তাহলে দেখো এখানে আর একটা একক আসছে ফাই এর, তাহলে ফাই এর একক দেখো মিটার, ভোল্ট ইন্টু মিটার, এটা খুব আসে এমসিকিউতে। তড়িৎ ফ্লাক্সের দেখো নতুন একটা একক শিখলে ভোল্ট ইন্টু মিটার, তাহলে সিজিএস এ কত হবে, ভোল্টের জায়গা হবে ইএসইউ বিভব। ভোল্ট অ্যাকচুয়ালি কিসের একক ছিল, ভোল্ট অ্যাকচুয়ালি তোমরা পরের চ্যাপ্টারে শিখবে, ভোল্ট অ্যাকচুয়ালি তড়িৎ বিভবের এসআই একক ছিল। ঠিক আছে, তাহলে ইএসইউ বিভব ইন্টু মিটারের জায়গায় হবে সেন্টিমিটার। দেখো এটা নতুন একটা একক, এটাও তড়িৎ ফ্লাক্সের একক, আগে যেটা শিখেছি সেটাও তড়িৎ ফ্লাক্সের একক। ঠিক আছে,
তাহলে তড়িৎ ফ্লাক্স ব্যাপারটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম। চলো নেক্সট আরেকটা রাশি শিখবো, যদিও সেটা তোমাদের বইয়েতে কোথাও লেখা নেই আলাদা করে, যেটা একটু হায়ার স্টাডিজে তোমরা পাবে, যে রাশিটার নাম হচ্ছে ঘন কোণ, সলিড অ্যাঙ্গেল, যেটাও আমাদের তোমার এই গাউসের উপপাদ্য প্রমাণ করার সময় খুব একটা জায়গায় কনসেপ্টটা লাগবে, ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। চলো বুঝতে পারো কিনা দেখো, বোঝানোর চেষ্টা করছি, তারপরেই আমরা গাউসের উপপাদ্যে যাব। খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো, একটু হায়ার স্টাডিজের একটা কনসেপ্ট, ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। আচ্ছা দেখো, ঘনকোণ ব্যাপারটা কি, আমরা এমনি কোণ জানি, কোণ মানে হচ্ছে দুটো সরল রেখার মধ্যে কৌণিক ব্যবধানটাকেই আমরা সাধারণত কোণ বলি। দুটো সরল রেখার মধ্যে কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তারটাকেই আমরা কি বলি, কোণ। আচ্ছা ঘনকোণ মানে কি, দেখো কোণকে যদি আমি থ্রি ডাইমেনশনে কনভার্ট করি, ঘনকোণটা অ্যাকচুয়ালি হচ্ছে কোণ বা অ্যাঙ্গেলের 3D ভার্সন, 3D রূপ। কিরকম ব্যাপার, আচ্ছা যদি এরকম হয়, আচ্ছা আমি যদি একটা শঙ্কু আঁকি, ধরো এটা শঙ্কুর শীর্ষবিন্দু, এটা হচ্ছে শঙ্কুর ভূমি। দেখো সলিড একটা কোণ যদি আমি এখানে আঁকি, একটু লক্ষ্য করে দেখো, যেহেতু এটা সলিড তাহলে চারিদিক থেকে আমি ধরে নিতে পারি অসংখ্য সরল রেখা চারিদিক থেকে অসংখ্য সরল রেখা আমি ধরে নিতে পারি এই শঙ্কুটার শীর্ষবিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে অসংখ্য সরল রেখা শঙ্কুর শীর্ষবিন্দুতে গিয়ে মিলিত হয়ে একটা সলিড রাইট অ্যাঙ্গেল কোণ তৈরি করেছে। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, যখন দুটো সরল রেখা কোথাও গিয়ে মিশবে সেখানে কি তৈরি হয়েছে, একটা কোণ বা অ্যাঙ্গেল। কিন্তু যখন অসংখ্য সরল রেখা কোনো বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তখন সেই জায়গায় দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হবে না, তার জায়গায় একটা ক্ষেত্রফল তৈরি হবে। খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু একটা ক্ষেত্রফল তৈরি হচ্ছে কোণের পরিবর্তে, সব সরল রেখা গিয়ে এখানে মিলিত হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রফলটাকেই আমরা বলবো ঘন কোণ। খুব সহজে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, হায়ার স্টাডিজের একটা কনসেপ্ট, আরো অনেক কিছু হয়। খুব সহজে বলতে গেলে অসংখ্য সরল রেখা যখন কোনো বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দু থেকে যদি আমি একক দূরত্বে চলে যাই, আমি যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটাকেই আমরা বলবো ঘন কোণ। এই ক্ষেত্রফলটাকেই আমরা বলবো ঘন কোণ। দেখো যদি টোটাল ক্ষেত্রফল যেটা আমি এঁকেছিলাম বা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল যদি ds হয়, তাহলে আমি ঘন কোণটাকে এইভাবে ডি ওমেগা দ্বারা ডিনোট করব। ঠিক আছে, সমান, তাহলে শীর্ষবিন্দু থেকে আমাকে কত দূরে এসে ক্ষেত্রফলটা ক্যালকুলেট করতে হচ্ছে, দেখো খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, একক দূরত্বে এসে আমাকে ক্যালকুলেশনটা করতে হচ্ছে। ঠিক আছে, তোমরা জেনে রাখো একটা জিনিস, যেটা হচ্ছে যদি আমি ধরে নিই শীর্ষবিন্দু থেকে যে তলের জন্য এখানে ঘনকোণটা তৈরি হয়েছে, শীর্ষবিন্দু থেকে সেই তলের লম্ব দূরত্ব যদি আর হয়, দূরত্ব একটা ভেক্টর রাশি যার ডিরেকশন ধরো এই ডিরেকশনে আছে। ঠিক আছে,
আর ডিএসও একটা ক্ষেত্রফল, ডিএস এর লম্ব দিক ধরো এই দিকে আছে, তাহলে ডিএস ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে যদি আমি থিটা ধরি, কনসেপ্টটা ভালো করে বোঝো, ডিএস ভেক্টরের লম্ব দিক এটা, আর শীর্ষবিন্দু থেকে ডিএস ক্ষেত্রফলের লম্ব দূরত্ব আর ধরলাম, যে আর ভেক্টরের অভিমুখ হচ্ছে এই দিকে, এবং আর ভেক্টরের সঙ্গে এন ক্যাপের মধ্যবর্তী কোণ কত ধরলাম, থিটা যদি হয়, ঘনকোণের মান হয় ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। জাস্ট মনে রাখবে, ক্যালকুলেশনটা তোমাদের নেই। তাহলে যদি ডিএস ক্ষেত্রফলের জন্য সৃষ্ট ঘনকোণ ডি ওমেগা হয়, তার মান কত হবে, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ঘনকোণ কাকে বলবো, শীর্ষবিন্দু থেকে একক দূরত্বে গেলে কোনো একটা ক্ষেত্রফল যে ক্ষেত্রফল তৈরি করছে, অসংখ্য সরলরেখা যখন গিয়ে মিশছে যে বিন্দুতে, সেই বিন্দু থেকে একক দূরত্বে গেলে যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে ঘনকোণ। ঠিক আছে, এইটাই হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। আচ্ছা বলো তো, ঘনকোণের সর্বোচ্চ মান কত হবে? আমি যদি চারিদিকে ক্ষেত্রফল কল্পনা করতাম, চারিদিকে যদি ছোট ছোট ডিএস ক্ষেত্রফল কল্পনা করতাম, চারিদিকে এরকম ছোট ছোট ঘনকোণ তৈরি হতো। দেখো, আমি যদি এরকম ধরি যে সমস্ত প্রবেবল, সমস্ত দিকের ঘনকোণগুলোকে যদি অ্যাড করি, কি তৈরি হবে দেখো তো, একটা গোলক তৈরি হবে। আচ্ছা, গোলকটা কত ব্যাসার্ধের হবে? আমি কেন্দ্র থেকে বা শীর্ষবিন্দু থেকে কত দূরত্বে এসে ঘনকোণটা ক্যালকুলেশন করেছিলাম, ভালো করে মনে রাখো, একক দূরত্বে এসে। ঠিক আছে, তাহলে যখন সমস্ত দিকের ডিরেকশন আমি চিন্তা করব, যে গোলকটা তৈরি হবে সেই গোলকের ব্যাসার্ধ কত দাঁড়াবে, সেই গোলকের ব্যাসার্ধ হবে 1, অর্থাৎ একক ব্যাসার্ধের একটা গোলক তৈরি হবে যখন আমি সমস্ত দিকের ঘনকোণ চিন্তা করব। তাহলে টোটাল একটা একক ব্যাসার্ধের গোলকের যা ক্ষেত্রফল, সেটাই হচ্ছে ঘনকোণের মান। তাহলে দেখো, ঘনকোণের সর্বোচ্চ মান, ঘনকোণের সর্বোচ্চ মান অলওয়েজ কত হবে? দেখো তো, একটা একক ব্যাসার্ধের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই 1 স্কোয়ার, মানে 4 পাই। অলওয়েজ একটা ঘনকোণের সর্বোচ্চ মান হবে 4 পাই। জাস্ট এইটুকু কনসেপ্ট মনে রাখো। তাহলে আমরা তিনটে রাশি শিখলাম, প্রথমে শিখলাম ক্ষেত্র ভেক্টর, তারপরে শিখলাম তড়িৎ ফ্লাক্স, তারপরে শিখলাম ঘনকোণ। ঠিক আছে, চলো এবার আমরা গাউসের উপপাদ্যের মেন স্টেটমেন্টে যাব। ঠিক আছে, তাহলে গাউসের উপপাদ্যের স্টেটমেন্ট দেখো। গাউসের উপপাদ্যে কি বলা হচ্ছে, স্টেটমেন্ট খুব ইজি, তার প্রমাণটাও আমি আজকে করে দেবো এই ভিডিওতে। গাউসের সূত্রে কিছু প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো আমরা পরের ভিডিওতে করবো। ঠিক আছে, তো গাউসের সূত্রের স্টেটমেন্টটা কি, আমি স্টেটমেন্টটা দেখবে তোমাদের বইয়েতে দুটো পদ্ধতিতে লেখা আছে। একবার সিজিএস পদ্ধতিতে বললে গাউসের সূত্রের উপপাদ্যের স্টেটমেন্টটা কি হবে লেখা আছে, আর একবার এসআই পদ্ধতিতে লিখলে স্টেটমেন্টটা কি হবে লেখা আছে। আমি শুধু এসআই পদ্ধতিটাই বলছি, সিজিএসটা অতটা কাজে লাগে না। ঠিক আছে, চলো কি বলছে দেখো, যদি আমি একটা আধানকে কেন্দ্র করে, ধরো এটা কিউ আধান প্লাস কিউ, এই আধানকে কেন্দ্র করে যদি আমি একটা বদ্ধ তল কল্পনা করি, বদ্ধ তলটার মান ধরো এস, ঠিক আছে, ক্ষেত্রফলটার মান এস। কোনো আধানকে কেন্দ্র করে যখন আমি বদ্ধ তল কল্পনা করব, ওই দেখো এই প্লাস আধানের জন্য এইভাবে সব বলরেখা নির্গত হবে, যে বলরেখাগুলো, এই বলরেখাগুলো সবাই বদ্ধ তলটাকে ছেদ করে নির্গত হচ্ছে। তো গাউসের উপপাদ্য বলছে,
যে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, আমরা একটু আগেই করলাম, মোট একটা বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত ছিল? বদ্ধতল সমাকলন ই ডট ডিএস। এই তড়িৎ ফ্লাক্সটা কার সঙ্গে সমান হবে? বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান, এখানে কত দেখো তো, বদ্ধ তলের মধ্যে কত আধান আবদ্ধ আছে? কিউ, এবং মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত। যদি যে মাধ্যমে আধানটা রাখা আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয়, আর যদি শূন্য মাধ্যম হয়, তোমরা জানো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হলে এটা এপসা 0 হবে। আমি এমনি বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম দিয়ে সূত্রটা বলছি। তাহলে কি হলো ব্যাপারটা? কোনো একটি বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, খুব ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, সেটা কার সঙ্গে সমান হবে? ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান এবং মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে গাউসের সূত্রের গাণিতিক রূপ, এক্সপ্রেশন। তাহলে যদি তোমাকে গাউসের উপপাদ্য লিখতে বলা হয়, প্রথমে স্টেটমেন্টে লিখবে যে কোনো একটা বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান এবং মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতের সঙ্গে সমান, এটা হলো স্টেটমেন্ট। আর এক্সপ্রেশনটাও সঙ্গে সঙ্গে লিখে দেবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে এক্সপ্রেশনটা লিখে দেবে। এটাকে দেখো অনেক বইতে এইভাবেও বলা আছে, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি 1/এপসা ইন্টু কিউ। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটাকে এইভাবেও বলতে পারি, দেখো কোনো একটা বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, এইটা কার সঙ্গে সমান? বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1/এপসা গুণ, এইভাবেও বলতে পারি। কোন একটা বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1/এপসা গুণ। ঠিক আছে, কিউ এর সঙ্গে 1/এপসা যেহেতু গুণ হয়েছে, তাহলে কিউ এর 1/এপসা গুণ, এইভাবেও বলতে পারি। তো চলো এটা আমরা এবার প্রমাণ করে দিই। ঠিক আছে, এই ভিডিওতে আমরা গাউসের সূত্রের প্রমাণ পর্যন্তই করব। ঠিক আছে, চলো। আচ্ছা, আরেকটা জিনিস, গাউসের সূত্রের সাহায্যে আমরা কি করব পরের দিনই দেখতে পাবে বা পরের ভিডিওতে। গাউসের সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর মান নির্ণয় করব। মাথায় রেখো, গাউসের সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন জায়গায় ই এর মান, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, চলো গাউসের সূত্রের প্রয়োগ নয়, গাউসের সূত্রের প্রমাণ। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে এক্সপ্রেশনটা বললাম সেটা কিন্তু এসআই পদ্ধতিতে বললাম, প্রথমেই বলে দিয়েছি আমি। তাহলে গাউসের উপপাদ্যের প্রমাণ। ঠিক আছে, দেখো ধরো এখানে আমি একটা এরকম বদ্ধ তল কল্পনা করলাম যার মান এস। এই বদ্ধ তলের মধ্যে একটা বিন্দু আধান প্লাস কিউ রাখলাম। ঠিক আছে, এই প্লাস কিউ আধানের জন্য বলরেখাগুলো এরকম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এই বলরেখাগুলোই দেখো বদ্ধ তলটাকে ছেদ করে নির্গত হচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এবার আমি এই বদ্ধ তলের উপর কোথাও একটা ছোট্ট ডিএস ক্ষেত্রফল কল্পনা করছি, ডিএস ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, ডিএস ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হবে? সবসময় তলের সঙ্গে লম্ব দিকে থাকবে, এটা হচ্ছে ডিএস ক্ষেত্রফলের অভিমুখ। ঠিক আছে, এবার দেখো আমি ধরি ডিএস ক্ষেত্রফলটা মূল আধান থেকে আর দূরত্বে আছে। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা ধরলাম আর। এবার যেহেতু দূরত্ব একটা ভেক্টর রাশি, ডিরেকশনটা হচ্ছে ভেক্টরের এই দিকে, আর ভেক্টরের অভিমুখ, এটা হচ্ছে আর ভেক্টরের অভিমুখ। ঠিক আছে, এবার দেখো আর ভেক্টরের সঙ্গে ডিএস এর লম্ব দিকের কোণটা আমি ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, তাহলে আমায় বলো
ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত তোমরা আগেই শিখেছো। ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ডি ফাই যদি ধরি সেটা সমান কত হবে ই ডট এন ক্যাপ ডিএস, ই ডট এন ক্যাপ ডিএস, ঠিক আছে। আচ্ছা, বা ই ডট ডিএস ভেক্টর, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙলে কত হয় ই ভেক্টরের মান, ডিএস ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কস, ই আর ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়েছে। এবার দেখো আমি একটু ই এর মানটা বসিয়ে দিই। ই মানে কত? ই মানে প্রাবল্য। যেহেতু মূল আধান থেকে ডিএস ক্ষেত্রফলটা কত দূরত্বে ছিল? আর দূরত্বে, তাহলে প্রাবল্যের এক্সপ্রেশন তোমরা জানো 1/4π বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম যেহেতু সেই জন্য শুধু এপসাইলন এসেছে। আর আধান বাই দূরত্বের স্কয়ার, তোমরা আগেই এটা জানো, আধান বাই দূরত্বের স্কয়ার, ঠিক আছে, ইনটু কস থিটা হয়েছে। আর একটা ডিএস পড়ে আছে, সরি, একটা ডিএস পড়ে আছে ইনটু কস থিটা, ঠিক আছে। তাহলে ডি ফাই ইকুয়ালস টু, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, 1/4π কিউ ইনটু ডিএস কস থিটা বাই আর স্কয়ার। কেন এটা আলাদা করে নিলাম? কারণ এর আগেই আমরা একটা রাশি শিখলাম ঘনকোণ, যে ঘনকোণের মানটা এরকম ছিল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি ফাই সমান 1/4π, ঠিক আছে, ইনটু কিউ ইনটু এই টোটালটার জায়গায় আমি লিখে দিতে পারি ঘনকোণ, অর্থাৎ ডি ওমেগা, ঠিক আছে। যেহেতু ডি ওমেগা সমান ঘনকোণ, যার মান কত ছিল ডিএস কস থিটা বাই আর স্কয়ার, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও এটা আগের টপিকটা, এই ভিডিওতেই আছে তোমার ঘনকোণের কনসেপ্টটা, ঠিক আছে। এবার দেখো, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান পেলাম এইটা। তাহলে মোট এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? ডি ফাই হচ্ছে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তাহলে টোটাল এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই, মানে আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল ছিল? একটা বদ্ধ ক্ষেত্রফল ছিল। তাহলে আমি বলেছি ইন্টিগ্রেশনটা এরকম হবে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল সমান, তাহলে আসছে 1/4π কিউ ইন্টু ডি ওমেগা, যে রাশিগুলো ধ্রুবক বাইরে নিয়ে নিচ্ছি, q/4π, শুধু ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকছে ডি ওমেগা। আমি একটু আগেই বললাম চারিদিকের ঘনকোণগুলোকে যদি আমি যোগ করি ঘনকোণের ম্যাক্সিমাম মান কত পাবো? একটু আগেই বললাম ঘনকোণের ম্যাক্সিমাম মান অলওয়েজ হবে 4π। যেহেতু ডি ওমেগা ম্যাক্স ইকুয়ালস টু 4π, এর আগেই বলা আছে ঘনকোণের কনসেপ্ট দেওয়ার সময়, তাহলে 4π কেটে যাচ্ছে, তাহলে q/x। তাহলে বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স যদি আমি এক্সপ্রেশনে লিখি এইরকম হবে ই ডট ডিএস ইকুয়ালস টু q/x, এটাই ফাই। তাহলে দেখো গাউসের সূত্র প্রমাণিত হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, আসছে এখন পরীক্ষার মাঝে মাঝে গাউসের সূত্রটি প্রমাণিত করো, ঠিক আছে। চলো এই ভিডিওতে এই অবধি থাক।
পরের ভিডিওতে আমরা শুধু গাউসের সূত্র প্রয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ই এর মান নির্ণয় করবো। তাহলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।